আজকে আমরা ডাউট ক্লিয়ারের দ্বিতীয় পর্বে আছি। আমাদের আজকের বিষয় দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস আলোচনার আগে যেটুকু বলবো সেটা হলো, যাদের সমস্যা আছে তারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা শোনো। এতে উপকার বই অপকার কিছু হবে না। যাই হোক, এবার আলোচনায় আসি, মূল আলোচনায়। দ্বন্দ্ব কথার অর্থ হলো এক্ষেত্রে সমাসের ক্ষেত্রে মিলন। দ্বন্দ্ব মানে মিলন, আবার দ্বন্দ্ব মানেই লড়াই বলতে পারি আমরা। যাই হোক, এক্ষেত্রে দ্বন্দ্ব মানে মিলন। তা দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কি হয়, পূর্বপদ এবং উত্তরপদের মাঝে একটা সংযোজক অব্যয়, যাকে আমরা কনজাংশন বলি, সেই কনজাংশনটা ব্যবহার করা হয়। সেই কনজাংশনটা সাধারণত ও এবং এই ধরনের কনজাংশন ব্যবহার করা হয়ে থাকে। তা দ্বন্দ্ব সমাসের কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন ধরো, দ্বন্দ্ব সমাসে অনেক সময় দেখা যায় অপেক্ষাকৃত স্ত্রীবাচক পদ শুরুতে বসে। যেমন লক্ষ্মী ও নারায়ণ, লক্ষ্মী নারায়ণ, এখানে লক্ষ্মী পূর্বপদ, নারায়ণ উত্তরপদ, মাঝে সংযোজক অব্যয় বা কনজাংশন হিসাবে ও কথাটা বসেছে। এটা যখন সমাসবদ্ধ পদ হবে, সমাসবদ্ধ পদে যে হয়ে গেল লক্ষ্মী নারায়ণ। আবার অপেক্ষাকৃত পূজনীয় পদ আগে বসে। যেমন ধরো গুরু ও শিষ্য, গুরু শিষ্য, গুরু ও শিষ্য। আমরা যদি দেখি গুরু ও শিষ্য এই দুটো শব্দের মধ্যে, এই দুটো পদের মধ্যে শিষ্য অপেক্ষা গুরু হচ্ছে গিয়ে পূজনীয়, তাহলে দ্বন্দ্ব সমাসে অপেক্ষাকৃত পূজনীয় পদ পূর্বে বসে। দ্বন্দ্ব সমাসে আরও একটা সমস্যা অনেকের থাকে, যেমন দম্পতি। দম্পতি অনেকেই আছে, এমন অনেক ছেলে মেয়ে আছে যারা ব্যাসবাক্য লেখার সময় দম ও পতি লিখে দেয়। যদি দেখা যায় যে দম শব্দটি থাকে, দমের জায়গায় জায়া কথাটা ব্যবহার করা হয়। জায়া ও পতি, দম্পতি। এই গেল মোটামুটি বৈশিষ্ট্য। এবার চলে আসি শ্রেণীবিভাগে। শ্রেণীবিভাগের প্রথমেই আসবো আমরা সমার্থক দ্বন্দ্বে। সমার্থক কথাটার মানে কি? সম অর্থ বিশিষ্ট। সমার্থক মানে সম অর্থ বিশিষ্ট, মানে একই অর্থ বিশিষ্ট পদের মধ্যে যদি সমাস হয় সেক্ষেত্রে তাকে সমার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন ধরো মামলা ও মোকদ্দমা। মামলা আর মোকদ্দমা মোটামুটি একই অর্থ বিশিষ্ট, তাই মামলা ও মোকদ্দমাকে অনায়াসে আমরা দ্বন্দ্ব সমাস, সমার্থক দ্বন্দ্ব বলতে পারি। আবার ধরো হাট ও বাজার, কাঙাল ও গরিব, এই শব্দগুলো মোটামুটি সমার্থক বা প্রায় সমার্থক। তাহলে সম অর্থ বিশিষ্ট শব্দের মধ্যে যখন সমাস হয় তখন তাকে সমার্থক দ্বন্দ্ব বলে। সম অর্থ বিশিষ্ট শব্দের মধ্যে যখন দ্বন্দ্ব সমাস হয় বা মিলন বোঝায় তখন সেক্ষেত্রে সমার্থক দ্বন্দ্ব আমরা বলে থাকি। এরপরে আসছে বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্বের ক্ষেত্রে কি হয়, বিপরীত অর্থ বিশিষ্ট শব্দের মধ্যে সমাস হয়ে থাকে। যেহেতু দ্বন্দ্ব সমাস, তাই স্বাভাবিকভাবেই সংযোজক অব্যয় হিসাবে ও বা এবং ইত্যাদি আসবে। সেই জন্য সেই দিকে বারে বারে আমি গেলাম না। বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে পূর্বপদ এবং উত্তরপদ, তার মাঝে ও বা এবং। যেমন ধরো পূর্বপদ ধনী, উত্তরপদ দরিদ্র, ধনী ও দরিদ্র, ধনী দরিদ্র। বা শীত ও গ্রীষ্ম, শীত গ্রীষ্ম। এখানে যদি আমরা দেখি তাহলে পদগুলো দেখা যাচ্ছে একে অন্যের বিপরীত। যেমন শীতের বিপরীত গ্রীষ্ম, ধনীর বিপরীত দরিদ্র, এগুলো বিপরীতার্থক দ্বন্দ্ব। এরপরে চলে যাব ভিন্নার্থক দ্বন্দ্ব। ভিন্নার্থক দ্বন্দ্বের ক্ষেত্রে কি হয়, ভিন্ন অর্থ বিশিষ্ট। ভিন্নার্থক মানে ভিন্ন অর্থ বিশিষ্ট। ভিন্ন অর্থ বিশিষ্ট দ্বন্দ্বের সমাসের ক্ষেত্রে দুটো ভিন্ন ভিন্ন অর্থের শব্দ বসবে। যেমন ধরো গ্রীষ্ম ও বর্ষা, আমরা যদি এই দুটো ঋতুকে দেখি তাহলে সেক্ষেত্রে গ্রীষ্মর বিপরীত কখনোই কিন্তু বর্ষা নয়। গ্রীষ্মর বিপরীত বর্ষা নয়, গ্রীষ্ম গরমকাল, বর্ষা বৃষ্টির সময়। তাহলে দুটোই ভিন্ন অর্থ বিশিষ্ট, তাহলে সেক্ষেত্রে গ্রীষ্ম ও বর্ষা ভিন্নার্থক দ্বন্দ্ব। এরপরে চলে যাব সমাহার দ্বন্দ্বে। সমাহার দ্বন্দ্বের ক্ষেত্রে কি বোঝায়, সমাহারাদি অর্থ বোঝায়। মানে এক্ষেত্রে সমষ্টি বোঝাচ্ছে, সমষ্টিকে প্রাধান্য দেওয়া হয়। সমাহার দ্বন্দ্বের ক্ষেত্রে সমষ্টিকে প্রাধান্য দেওয়া হয়। যেমন ধরো জামা কাপড়। জামা কাপড় একটা সমাসবদ্ধ পদ। এবার জামা কাপড় আমরা যদি জামা বলি সেক্ষেত্রে এখানে দুটো পদ রয়েছে, একটা জামা একটা কাপড়, দুটো মিলে হলো জামা কাপড়। এইবার মূল বিষয়টায় আসছি
জামা বলতে মূলত সাধারণত ছেলেমেয়েরা যে ধরনের জামা পরে সেটা ছেলেদের হোক মেয়েদের হোক জামা বোঝায়, কিন্তু কাপড় বলতে সাধারণত শাড়িকেই বোঝানো হয়ে থাকে। এছাড়া ছিট কাপড় আছে ইত্যাদি ইত্যাদি, সেগুলোর কথাই যাচ্ছি না। কাপড় বলতে মূলত শাড়িকেই বোঝানো হয়ে থাকে। আমরা যদি বলি জামা কিনতে যাচ্ছি, তাহলে কিন্তু লোকে বুঝবে জামা কিনতে যাচ্ছি। কাপড় কিনতে যাচ্ছি বললেও লোকে বুঝবে যে শাড়ি কিনতে যাচ্ছি। কিন্তু যদি বলি জামা কাপড় কিনতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু ছেলে মেয়ে বাচ্চা বুড়ো স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের পোশাককেই বোঝানো হবে। তাহলে জামা ও কাপড়, জামা কাপড় এটা হলো সমাহার দ্বন্দ্ব। এখানে সমাহারাদি বা সমষ্টিকে বোঝানো হচ্ছে, মানে পৃথক পৃথক কোনো কিছুর অস্তিত্ব নয়, পৃথক অস্তিত্ব নয়, বিষয়টা হচ্ছে গিয়ে সমাহার বা সমষ্টি। এরপরে চলে যাব আমরা অলোপদ্বন্দ্ব বা অলোপদ্বন্দ্ব। অলোপ বা অলোক, এখানে অ শব্দটার মানে হচ্ছে গিয়ে না, মানে না মানে যেটা লুপ্ত হয় না। সমাস ও সন্ধির পার্থক্যের কথা বলিনি, এই মুহূর্তে বলছিও না, বলার দরকার নেই। তবে একটা ছোট্ট পার্থক্য বলি, সন্ধির ক্ষেত্রে যেমন বিভক্তি লোপ হয় না, সমাসের ক্ষেত্রে কিন্তু বিভক্তি লুপ্ত হয়ে যায়। একমাত্র অলোপ সমাসে বিভক্তি লুপ্ত হয় না। এবার মনে করো অলোপ দ্বন্দ্ব। অলোপ দ্বন্দ্ব মানে আমরা বুঝতেই পারছি যে যেখানে বিভক্তি লুপ্ত হচ্ছে না, যেখানে বিভক্তি লুপ্ত হচ্ছে না। অলোপ মানে নয় লোপ। এবার মনে করো বিভক্তি লুপ্ত হচ্ছে না, সেটা আমরা বুঝবো কী করে? একটা উদাহরণ দেই, হাতে ও পায়ে, হাতে ও পায়ে, হাতে পায়ে। এবার ব্যাসবাক্যে কী রয়েছে? হাতে ও পায়ে। মূল শব্দটা কি? হাত, তার সঙ্গে কি যুক্ত হলো? এ। মূল শব্দটা পা, তার সঙ্গে কি যুক্ত হলো? এ। হাতে ও পায়ে। এবার কি হলো? হাতে পায়ে। তাহলে উভয় ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি ব্যাসবাক্যের মধ্যে এ বিভক্তি রয়েছে এবং সমাসবদ্ধ পদে এসেও সেই এ বিভক্তিটা থেকে গেল। হাতে ও পায়ে, হাত পা হলো না, হাতে পায়েই হলো। আবার পায়ে ও পায়ে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে পা পা হলো না, পায়ে পায়েই হলো। তাহলে বিভক্তি এখানে অপরিবর্তিত থেকে গেল, তাই বলা যায় যে এটাকে অলোপ দ্বন্দ্ব। এবার আরও কিছু কিছু ছোটো ছোটো ভাগে আসি। যেমন ধরো অনেক সময় দুটো বিশেষ্য পদের মধ্যে দ্বন্দ্ব হয়। মনে করো ভীম ও অর্জুন, বিশেষ্য পদ মানে তো নিশ্চয়ই বোঝো, যেটাকে ইংরেজিতে নাউন বলে বা নেমিং ওয়ার্ড বলে, সেটাকেই বাংলায় বলা হয় বিশেষ্য পদ। এই বিশেষ্য পদের দ্বন্দ্ব হচ্ছে গিয়ে সাধারণত দুটো নামের মধ্যে দ্বন্দ্ব হয়। যেমন ধরো গঙ্গা ও সিন্ধু, গঙ্গা সিন্ধু। আবার ধরো রাম ও রহিম, রাম রহিম। আবার ভীম ও অর্জুন, ভীমার্জুন। তা এখানে সাধারণত দুটো নামের মধ্যে বা দুটো নামপদের মধ্যে, নামপদ বলতে এখানে শুধুমাত্র বিশেষ্যকে বোঝানো হয়েছে, কারণ নামপদ বিশেষণ সর্বনাম অব্যয় সবই নামপদের মধ্যে পড়ে, তাই এখানে শুধু বিশেষ্য পদকেই বোঝানো হয়েছে। সর্বনামের দ্বন্দ্ব। আচ্ছা, সর্বনামের দ্বন্দ্ব তো আমি পরে যাব, তার আগে আমি যেটা বলে দিয়ে নিই, সর্বনামের দ্বন্দ্বের আগে বলে দিয়ে নিই ক্রিয়াপদের দ্বন্দ্ব। অনেক দুটো ক্রিয়াপদে দ্বন্দ্ব হয়। ক্রিয়াপদ মানে কি আমরা জানি? কোনো কিছু করা, কোনো কিছু করা অর্থ হচ্ছে গিয়ে ক্রিয়া। দুটো ক্রিয়াপদের দ্বন্দ্ব কী হবে? মনে করো হাঁটি ও চলি, হাঁটি চলি। পড়ি ও লিখি, পড়ি লিখি। অথবা লিখি ও পড়ি, লিখি পড়ি। এখানে ক্রিয়াপদটার মধ্যে মিলন বোঝানো হচ্ছে, তাই এটা হলো গিয়ে ক্রিয়ার দ্বন্দ্ব। এবার আমরা যে দুটো দ্বন্দ্বে যাব তার মধ্যে একটা হচ্ছে সর্বনামের দ্বন্দ্ব আর একটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। এই দুটোর মধ্যে একটা মিল আছে, একটা অমিল আছে। গতকালের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছিলাম, তাও আরেকবার বলে দেওয়া হচ্ছে। সর্বনামীয় দ্বন্দ্ব এবং একশেষ দ্বন্দ্বের ক্ষেত্রে দেখা যায় যে সমাসবদ্ধ পদের মধ্যে একটা ছোট্ট পার্থক্য। সর্বনামীয় দ্বন্দ্ব এবং একশেষ দ্বন্দ্বে ব্যাসবাক্যে সর্বনামগুলো সর্বনাম হিসাবেই থাকে, সর্বনামগুলো অপরিবর্তিতভাবেই থাকে। যেমন ধরো আমি ও তুমি, সর্বনামীয় দ্বন্দ্বে আমি ও তুমি দুটো মিলে হয়ে যাবে আমি তুমি। সেক্ষেত্রে ওই আমি আর তুমির মাঝে একটা ছোট্ট হাইফেন বসবে, আর কিছু বসবে না। অথবা আমি তুমি ও সে, আমি তুমি ও সে, তাহলে আমি তুমি সে, এটা সর্বনামের দ্বন্দ্ব। কিন্তু এটাই যখন একশেষে আসবে তখন সমাসবদ্ধ পদটা বহুবচনবোধক হয়ে যাবে। যেমন আমি ও তুমি একশেষ দ্বন্দ্বের ক্ষেত্রে আর আমি তুমি হবে না, হয়ে যাবে আমরা, বহুবচনবোধক হয়ে যাবে। বহুবচনবোধক বলতে প্লুরাল নাম্বার হয়ে যাবে।
যেমন আমি বলতে গেলে আমাকেই বোঝাচ্ছে, কিন্তু আমরা বললে আমাদের সকলকে বোঝানো হচ্ছে। এটা বহুবচন বোধক বা প্লুরাল নাম্বার হয়ে যাবে। আবার ধরো তুমি ও সে, এখানে যেহেতু আমি নেই, তুমি ও সে এটা হয়ে যাবে তোমরা, তুমি সে হবে না। কিন্তু যদি সর্বনামের দ্বন্দ্ব হতো তাহলে কি হতো, তুমি সে। কিন্তু একশেষ দ্বন্দ্ব হলে তাহলে এটা হয়ে যাবে তোমরা। আবার ধরো আমি তুমি ও সে, এখানে যেহেতু আমি রয়েছে তাই এটা আর তোমরা হবে না, তুমি সে থাকা সত্ত্বেও তোমরা হবে না, এটা হয়ে যাবে আমরা। আমি তুমি ও সে মানে আমরা। এটা হচ্ছে কি একশেষ দ্বন্দ্ব। তাহলে সর্বনামের দ্বন্দ্ব আর একশেষ দ্বন্দ্বের মধ্যে ফারাকটা কোথায় আসছে? সর্বনামের দ্বন্দ্বের ক্ষেত্রে ব্যাসবাক্যে সর্বনাম পদগুলো যেভাবে ছিল সমাসবদ্ধ পদেও ঠিক সেই একইভাবেই থাকবে। কিন্তু একশেষ দ্বন্দ্বের ক্ষেত্রে ব্যাসবাক্যে সমাস সর্বনাম পদগুলো যেভাবে ছিল সমাসবদ্ধ পদে যে সেটা বহুবচনবোধক হয়ে যাবে। এই গেল দ্বন্দ্ব সমাস। আমরা আগামীকাল তৎপুরুষ সমাস নিয়ে আসব। তৎপুরুষ সমাস সম্বন্ধে ডিটেইলে আলোচনা করব। ধীরে ধীরে এই 2-3 দিনের মধ্যে সবকটা সমাস নিয়ে আলোচনা করে নেব। যাদের যা সমস্যা শুনে নিও। যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। সঙ্গে থেকো, পাশে থেকো, ভালো থেকো, সবাই মন দিয়ে পড়াশোনা করো।